মোটামুটি সবাই পালিয়েছে। কিছু কর্মী এখনো যারা বোকা শোকা আছে তারা মমতা ব্যানার্জির আশেপাশে ঘুরছে, চর মারে কামড়ে দেয়। এরপর তো যে কটা আসছে তারাও চাবে, এরপর রাস্তায় উনি একাই মোমবাতি নিয়ে যাবেন, ওই মোমবাতি ধরানোর কেউ থাকবে না। শুনেছি উনি নাকি ঘরে খুব গালাগাল পালাগাল দিতেন সবাইকে। না, ওনাদের সঙ্গে সিপিএম এর একটা মুসলিম ভোট নিয়ে কম্পিটিশন চলছে, অত্যন্ত দুর্নীতিগ্রস্ত। আমি আবার বলছি, এইটা আপনারা দেখাবেন আলাদা করে, আপনারা করে মানে ওই ছোট যে রিল হয়, আমার এই প্রশ্নটা দেখাবেন। দলের তো এমপি এমএলএরা মোটামুটি সবাই পালিয়েছে। কিছু কর্মী এখনো যারা বোকা শোকা আছে তারা মমতা ব্যানার্জির আশেপাশে ঘুরছে, যাদের মমতা ব্যানার্জি 15 বছর দেখেননি। এরপরে যদি এরকম চর মারে কামড়ে দেয়, এরপর তো যে কটা আসছে তারাও চাবে, এরপর রাস্তায় উনি একাই মোমবাতি নিয়ে যাবেন, ওই মোমবাতি ধরানোর কেউ থাকবে না। তো এইসব পাগলামি তো বন্ধ করতে হবে আস্তে আস্তে, নইলে তো এরপর যে কজন লোক আছে উনি পিসি আর ভাইপো থাকবে, আর কেউ থাকবে না। কারণ শুধু শুধু বেচারা ওকে চর্চাপদ দিল দুঘা আর কি। তো এরকম করলে তো যে কজন পাশে আছে তাও থাকবে না আর কি। তো সমস্যা তো ওনার, সমস্যা আমাদের কিছু না। চালিয়ে যান, একে ওকে মারধর করুন, এই আর কি। শুনেছি উনি নাকি ঘরে খুব গালাগাল পালাগাল দিতেন সবাইকে, এমনকি অমিত মিত্রের মতো লোককেও গালাগাল দিতেন। তো এখন জানি না, মানে টেম্পারমেন্ট এখনো আগের মতোই আছে আর কি। হঠাৎ করে যে বিক্ষুব্ধ কেন, সে তো সবাই বুঝতেই পারছেন, মানে ফ্রাস্ট্রেশন, পাশে কেউ নেই, এমনি হেরেছেন, তার মধ্যে 1 মাসের মধ্যে দল উঠে গেল। তো বেচারা, সেটাই কথা, যে কটা লোক মানে আছে এখনো তাদের তো একটু দেখুন। তো তাদেরই চর্চা মানেন কামড়ে দেন, তাহলে তো হয়ে গেল। তাহলে তো যে কজন আছেন তারাও থাকবে না আর কি, তারাও পালাবেন আর কি দল ছেড়ে। আচ্ছা, এই যে বারুইপুরের যে ঘটনা ঘটলো তাতে একদম পুলিশ সক্রিয় ভূমিকা পালন করলো, এবং সব রকম ভাবে কাজ করার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় কেন এই রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছেন হঠাৎ করে? না, ওনাদের সঙ্গে সিপিএম এর একটা মুসলিম ভোট নিয়ে কম্পিটিশন চলছে। তো এই বেচারি এই মেয়েটি মুসলিম বলে সবাই উনি রাস্তায় বেরিয়ে পড়ে। হিন্দু হলে এর আগে দু একটা ঘটনা ঘটেছে, তখন উনি রাস্তায় বেরোননি। তো ওই মুসলিম বলে উনি রাস্তায় বেরিয়েছে, মুসলিম ভোট টানার জন্য করছে। কিন্তু দেখুন, যে মহিলা মারা গেছে, যে মেয়েটি, বাচ্চা মেয়েটি, এবং তার মা বাবা তারাও স্যাটিসফাইড। এমনকি তামান্নার মা সিপিএম এর হয়ে ক্যান্ডিডেট ছিলেন, তিনিও বলছেন যে আজকে শুভেন্দু অধিকারী যদি মুখ্যমন্ত্রী থাকতো তাহলে আমরা বিচার পেতাম, আমরা বিচারটা পেলাম না। আজকে অভয়ার মা একই কথা বলছে। আজকে চারিদিকে যাদের হয়েছে, হাঁসখালির যে মেয়েটি বেচারি, তার মা একই কথা বলছে। হিন্দু মুসলিম নির্বিশেষে সবাই কিন্তু বলছে যে এই মুখ্যমন্ত্রী থাকলে বিচার পেতাম। আজকে আমি বলছি বাগতুইতে যারা মারা গেছেন তারা তো মুসলিম, কেন মমতা ব্যানার্জি বিচার দিলেন না? আজকে উনি মুসলিমের জন্য রাস্তায় নেমে পড়েছেন। বিকাশ রঞ্জন ভট্টাচার্য দেখবেন বাগতুই নিয়ে কোনো কথা বলে না। আনিস কোথায়? আনিসের ইস্যু, আনিসকে নিয়ে কেন আর কারো কোনো কথা নেই? সব প্রমাণ লোপাট করে দেওয়া হয়েছে। তো এরা দুর্ভাগ্যের, এরা ওই ধর্ম দেখে এরা রাজনীতি করে। কিন্তু মানুষকে বুঝতে হবে যে কারা সত্যিকারের বহুত্ববাদী আর কারা ধর্ম দেখে সোকল সেকুলারিজমের রাজনীতি করছে, কিন্তু একটা বিশেষ ধর্মকে তেল মারার চেষ্টা করছে। মুসলিমরা বোঝার চেষ্টা করুন যে কারা আপনাদের বন্ধু, কারা আপনাদের শত্রু। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় তো এতদিন বলে এসছেন, কখনো নির্যাতিতাকে দায়ী করেছেন, কখনো বলেছে রাত্রি 8টার পর বেরোতে না, কখনো বলেছে একটি ছোট্ট ঘটনা। তাহলে এখন হঠাৎ করে এত সক্রিয় ভূমিকা উনি কেন পালন করছেন? ওই যে বললাম, মানে মুসলিম ভোট নিয়ে কম্পিটিশন হচ্ছে, এবং আনফর্চুনেটলি এটা যে কোনো ঘটনা যে কোনো মানুষের উপর ঘটে, খুব খুব অন্যায় ঘটনা ঘটেছে। কিন্তু যেই দেখেছে মুসলিম, অমনি রাস্তায় বেরিয়ে পড়েছে। ঠিক আছে, এতদিন মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করুন যে এতদিন এতগুলো ঘটনা ঘটেছে উনি কী বলেছেন? কোনো রিয়াকশান নেই। বরঞ্চ যে মেয়েটি মারা গেছে, যে ছেলেটিকে আজকে এনকাউন্টার করা হয়েছে, আপনি পার্থক্যটা দেখুন। যে ছেলেটিকে এনকাউন্টার করা হয়েছে তার মা বলল যে আমার এরকম মানে খারাপ ছেলে, তার যা হয়েছে আমি তাকে সমর্থন করি। অন দি কন্ট্রারি দেখুন, মমতা ব্যানার্জির বাড়ির ছেলে আবেশ ব্যানার্জি, সে অভয়াকে খুন করলো। মমতা ব্যানার্জি সেই খুন চেপে দেওয়ার জন্য কত কিছু করলো, হসপিটাল ভাঙচুর করলো, গ্রিন করিডোর নিয়ে গেল, তাড়াতাড়ি মেয়েটাকে পুড়িয়ে দিল, ভিসা চেঞ্জ করে দিল, তারপর আপনার ওই পোস্টমর্টম রিপোর্ট চেঞ্জ করে দিল, কত কিছু করলো। আর এই মাকে দেখুন, মমতা ব্যানার্জি শিখুন এনার থেকে, এই প্রভাস মণ্ডলের মাঠ থেকে মমতা ব্যানার্জি শিখুন যে মা কাকে বলে। এবং আমাদের যে ভারতীয়দের মধ্যে যে ধী আছে, একটা মানুষ ওই কলেজে গেলেই হয় না। একটা মানুষ দেখুন, কত একটা সাধারণ ওই মহিলা হয়তো কোনোদিন স্কুলেও যায়নি বা 4 পর্যন্ত পড়াশোনা করেছেন, কিন্তু তার মধ্যে দেখুন আসল যে মানে ধর্মতত্ত্ব যাকে বলে, জ্ঞান, উইজডম কতটা সেই মহিলার। আমি প্রণাম করব মহিলাকে যদি কখনো দেখা হয়। এই দুঃখের মধ্যে যে এই কথা বলতে পারে, মানে তার কাছে সব প্রাণী, সব মানুষ সবাই সমান তার কাছে। কতটা মানে উদার মনের মানুষ হলে একজন মানুষ, কতটা বড় মনের মানুষ হলে প্রভাস মণ্ডলের মার কাছে গিয়ে আমাদের প্রণাম করা উচিত, যে আজকেও এত
মহিষী নারী আসে এই পৃথিবীতে, তার স্ত্রীর কাছে গিয়েও প্রণাম করা উচিত, এই দুই মায়ের কাছে আমাদের নমস্কার করা উচিত। আচ্ছা, এত তো দুর্নীতি উঠেছে তৃণমূলের বিরুদ্ধে, এবার দেখা যাচ্ছে যে একদম 160 কোটি টাকার বেশি একটা যে লেনদেন, সেই লেনদেনের অভিযোগ উঠছে এবং সেটা বিদেশি টাকা ব্যবহারের, কি বলবেন? দেখুন, হিলারি ক্লিন্টন কেন মমতা ব্যানার্জির কাছে এসেছিলেন? কোনো চিফ মিনিস্টার কাছে যাননি। মমতা ব্যানার্জি ক্ষমতা থেকে চলে গেল, আবার সেই বিদেশ সচিব সে এসছে মমতা ব্যানার্জির কাছে। দেখুন, এদের তো একটা বিদেশি একটা তো বিদেশি গার্লফ্রেন্ড ছিল, তাদের নামে টাকা পাঠাতো। তো এদের তো অনেক রকম, ইডি বলবে, ইডি জানে, ইডি বলবে, এবং যে জন্য এদের সব ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্লোজ করে দেওয়া হয়েছে। যদিও এরা বাইরে বহু টাকা পাঠিয়ে দিয়েছে, ভানুয়াতুয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, যেখানে ওর বিনয় মিশ্র না কে আছে। তো এটা ইডি দেখুক, ইডি ইয়ে করে, এটা পুরো দুর্নীতির উপর একটা সরকার দাঁড়িয়ে ছিল, মানে পশ্চিমবঙ্গকে বেচে দিয়েছে, হাজার হাজার মানুষের জমি কেড়ে নিয়েছে। এই আমাদের এখানে এই নজরুল আলী মণ্ডল মানে 600 একর জমি এর ওর থেকে লোককে খুন করে, মেরে ধরে, উৎখাত করে তাদের জমি কেড়ে নিয়েছে। এগুলো সরকারকে দেখতে হবে এই জিনিসগুলো। আচ্ছা, যে ফ্রিজ হওয়া যে অ্যাকাউন্ট, সেই টাকা দরকারে ব্যবহার করতে পারবে কালীঘাট তৃণমূল, এমনটাই শর্ত দিল অন্তর্বর্তী যে মানে কোর্ট নির্দেশ দিল, একদম ব্যবহার করতে পারবে সেই টাকা। কিন্তু অ্যাকাউন্ট যে পরিচালনার জন্য একজন স্পেশাল যে অফিসার, সেই অফিসার নিয়োগ করা হলো, কিন্তু এই যে ফ্রিজ হয়ে যাওয়া টাকা, সেই টাকা ব্যবহার করতে পারবে দরকারে হঠাৎ করে? আমি বুঝলাম না, মানে আদালত এদের জন্য কেন নতুন নতুন জিনিস বের করে আমি জানি না। মানে যেমন ধরুন, সবাই অ্যারেস্ট হয়ে যাচ্ছে, অভিষেক ব্যানার্জির জন্য অন্য আইন। আমি জানি না, এটা আমার সিলেবাসের বাইরে, আমি এই নিয়ে কিছু বলতে পারবো না। কেন এরকম একটা বিচার হলো, কি হলো, আমি মানে আমার জ্ঞানের বাইরে। অতটা এত আইনের ব্যাপার, একটা ফ্রিজ হওয়ার জিনিস থেকে টাকা কী করে তুলতে হয়, এটা বোঝার মতো বুদ্ধি বা বিদ্যা কিচ্ছু আমার নেই, আমি বলতেই পারবো না। জিজ্ঞেস করুন, যে বিচার করেছেন তাকে জিজ্ঞেস করুন যে কেন এরকম একটা বিচার তিনি করলেন। কালই সব টাকা হাওয়া হয়ে যাবে। হ্যাঁ, আমি থাকলে আমিও হাওয়া করে দিতাম। তো ফ্রিজ হওয়ার অ্যাকাউন্টে কেউ টাকা রাখে? কেন এরকম, আমি জানি না। আমি ওনাদের জন্য কেন অন্যরকম বিচার হয়, এই বোঝার মতো আইনের জ্ঞান আমার নেই, বিদ্যে বুদ্ধি কিচ্ছু আমার নেই। যে ব্যানার্জি ফ্যামিলির জন্য একরকম বিচার, বাকিদের জন্য অন্যরকম বিচার কেন হয় বারবার বলতে পারবো না, ওনাদের জিজ্ঞেস করুন। আচ্ছা, এই যে পশ্চিমবঙ্গে এবার দেখা যাচ্ছে মিৎসুবিসির বলে যে সেমিকন্ডাক্টর ইউনিট, সেই সেমিকন্ডাক্টর ইউনিট তৈরি হবে নবান্নে। একদম বৈঠক, বিনিয়োগকারীদের মানে দ্বিধা কাটালেন তাপস রায় এবং স্বপন দাশগুপ্ত এরা। কিন্তু তাহলে পশ্চিমবঙ্গে বা বাংলার বুকে যে শিল্পের একটা ঘোড়া ছিল এতদিন, সেই ঘোড়াটা কি কাটতে চলেছে? দেখুন, শিল্পের খরা তো কাটছেই। আমি আপনাকে 3-4টে বড় সেক্টর বলি। একটা হলো সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যারাউন্ড 1 লাখ ক্রোর, এবং সেন্ট্রাল গভর্নমেন্ট বা প্রাইভেট নিয়ে হিউজ ইনফ্রাস্ট্রাকচার একটা বিনিয়োগ হবে, এটা হিউজ। দ্বিতীয়, ওয়ার্ল্ড ব্যাংক এডিবির থেকে বেশ কিছু টাকা নিয়ে বড় কিছু প্রজেক্ট হবে। তৃতীয় যেটা হবে সেটা হচ্ছে আপনার এই যে সেমিকন্ডাক্টর এবং ডেটা ওয়্যার হাউসিং, ডেটা হাউস, এগুলোর উপর বেশ কিছু ইনভেস্টমেন্ট আসছে। এখানে সেমিকন্ডাক্টর আগামী দিনে, আজকে আপনি যত সেমিকন্ডাক্টর ইউজ করছেন ভারতবর্ষে, কিন্তু এর 100% চেঞ্জ করতে হবে। আজকে যা চায়না থেকে, তাইওয়ান থেকে বা দক্ষিণ কোরিয়া থেকে বা অন্যান্য দেশ থেকে আসে, এগুলো আমাদের 100%, কারণ এখানে স্পাইংয়ের একটা চান্স আছে। অলরেডি আমরা তার ডিজাইনগুলো করি ভারতবর্ষে, কিন্তু ম্যানুফ্যাকচারিং এখানে একটা শুরু হবে, এবং ম্যানুফ্যাকচারিং শুরু হলে আগামী দিনে ডিজাইন ইউনিটগুলো আসবে। ভারতে প্রচুর জিসিসি আসছে, এবং আপনি জানেন না, আমি পরশুদিন আমাদের মন্ত্রী কল্যাণ চক্রবর্তী সাহেবের সঙ্গে দেখা করেছিলাম, ডক্টর চক্রবর্তীর সঙ্গে। ওনারা একটা জিসিসি পলিসি বানাচ্ছেন। জিসিসিটা কি, আগে আইটি কোম্পানিগুলো তো বিদেশের বড় বড় কোম্পানির কাজগুলো করে দিত ব্যাক এন্ডে। এখন ওরা যেটা করছে, ওরা বলছে আমরা আইটি কোম্পানিকে ধরবো না, আমরা নিজেরাই এখানে ইন্ডিয়াতে খুলবো। অলরেডি হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোরে প্রচুর জিসিসি এসছে। এরা বেশ হাইটেক ছেলেপুলে, চার্টার অ্যাকাউন্টেন্ট, লয়ার, ইঞ্জিনিয়ার, এদের সবাইকে নেয়। কলকাতায় কিন্তু নতুন হাইটেক পলিসি হচ্ছে, এবং এটা কিন্তু একেবারে প্যারালাল টু তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ। ফলে প্রচুর এডুকেটেড ছেলেমেয়েরা চাকরি পাবে এখানে। তার সঙ্গে ফাইন্যান্সিয়াল হাব, যেটা উনি বললেন যে স্টক মার্কেট, এখানে একটু অন্যভাবে হয়তো চিন্তাভাবনা হবে, যেটা একটা ইন্টিগ্রেটেড ফাইন্যান্সিয়াল হাব, যেখানে ধরুন থাকবে স্টক মার্কেটের বিভিন্ন স্টক কোম্পানি, মিউচুয়াল ফান্ড কোম্পানি, ডিভেঞ্চার কোম্পানি, যেখানে থাকবে ধরুন আপনার বিভিন্ন অন্যান্য যে ফাইন্যান্সিয়াল সার্ভিসেস আছে, হ্যাঁ, এই ধরনের সব রকমের কোম্পানি কিন্তু এখানে থাকবে। ফলে এখানে আমি বলছি 2034-এর মধ্যে আপনি একটা নতুন বেঙ্গল দেখতে পাবেন।
আমি বারবার যখন ইন্টারভিউয়ে আমি বলি যে ছেলে মেয়েকে পড়াশোনা করান নেক্সট 8টা বছর, যে ক্লাসে পড়ছেন সে ক্লাস থেকে পড়াশোনা করান, ম্যাথামেটিক্স শেখান, ফাইন্যান্স শেখান, এবং তার সঙ্গে হিস্ট্রি ফিলোসফিও শিখতে হবে, কারণ পৃথিবীটাকে জানতে হবে। তো পড়াশোনাটা করাতে হবে কিন্তু, মানে, এবং এটা ইট ইজ নট যে প্রাইভেট টিউটরের কাছে পড়ে নাম্বার পাওয়া। আমি বলছি শিক্ষাটা, আজকে শিক্ষা অনলাইন এডুকেশন পাওয়া যায়, বহুভাবে শিক্ষা পাওয়া যায়। মানে ধরুন থ্রি ইডিয়টসে বলেছিল যে ড্রেস চেঞ্জ করলে একটা ক্লাসে চলে যাও, কিন্তু এখন দরকার নেই। এখন মোবাইলে আপনি একটা চেঞ্জ করবেন, ইউটিউব চ্যানেল, আপনি নতুন এডুকেশন আপনি পাবেন। তো আজকে সেটা করতে হবে, কারণ নইলে 2034-এ কিন্তু আমরা যদি পড়াশোনা না শিখি, প্রচুর অপরচুনিটি আসছে, এই পুরো অপরচুনিটিটা নিয়ে চলে যাবে অন্য স্টেটের ছেলেরা এসে, তখন কাঁদতে হবে কিন্তু। 15 বছরে এত কিছু আটকে ছিল কেন? হঠাৎ মানে এই যে এত কোম্পানি আসতে পশ্চিমবঙ্গে মানে নিয়োগ করেনি বা কোনো নতুন কারখানা তৈরি হয়নি, হঠাৎ মানে এখন এই সরকার আসার পর থেকে আস্তে আস্তে সবকিছু চালু হচ্ছে, 15 বছর কোথায় বাধা ছিল? প্রথমত মমতা ব্যানার্জির আপনি যদি 2011-র ইস্তাহার দেখেন, উনি বলেছেন আমি জমি দেবো না, আমি এসইজেড দেবো না। তখন এসইজেড পলিসি ছিল, যেটা 16 সালে উঠে যায়। তো জমি এসইজেড না দেওয়ার ফলে কোনো আইটি কোম্পানি আসেনি, কোনো আসেনি, আপনার এই কারখানাও আসেনি। এরপর যেটা হলো, উনি সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো প্রজেক্ট, উনি নিজে বাজেটে 2009 থেকে 11 যে রেল প্রজেক্ট উনি অ্যাপ্রুভ করলেন, উনি এসে সেই রেল প্রজেক্ট একটাও করতে দেননি। যার একটা কিছুদিন আগে আপনি দেখলেন, এই যেটা নিয়ে খুব শোরগোল চললো, সেটা হচ্ছে আপনার চিংড়িহাটা মেট্রো। কিন্তু চিংড়িহাটা মেট্রোটা হলো 0.1%। বহু রেল প্রজেক্ট উনি করতে দেননি, বহু আপনার রেলের উপর যে ব্রিজ হয় আরবি, সেই উনি করতে দেননি। নতুন ওই জিয়াগঞ্জ আজিমগঞ্জ ব্রিজ 14 বছর আটকে ছিল। মেট্রো রেলগুলো বারাসাত যাওয়ার কথা ছিল, যায়নি। ব্যারাকপুর যাওয়ার কথা ছিল, কল্যাণী যাওয়ার কথা ছিল, যায়নি। বারুইপুর মেট্রো মমতা ব্যানার্জি করতে দেননি। মমতা ব্যানার্জি জোকা পর্যন্ত মেট্রো যেতে দিলেন না। মানে মমতা ব্যানার্জি যে কত কাজ আজকে আটকেছেন আপনারা কল্পনাও করতে পারবেন না। তার মধ্যে লোকে খবর পেয়েছে শুধুমাত্র দুটো জায়গায়। একটা হলো আপনার ওই মাটির তলায় বারবার আটকে যাচ্ছিল, ওই শিয়ালদা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত ওই ওখানে রুট ঘুরিয়ে দিয়েছিল। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার এই কলকাতার উপর, কারণ কলকাতার খবরগুলো এখানকার নিউজ পেপার দেয়, গ্রামের খবরগুলো নিউজ পেপার দেন না। আপনারা বিচার করুন, 2009, 10, 11-তে মমতা ব্যানার্জি রেলমন্ত্রী হিসাবে যে ভুড়ি ভুড়ি যে রেল প্রজেক্ট উনি মানে ঘোষণা করেছিলেন, 11-তে ক্ষমতা আসার পর তার মধ্যে কোন প্রজেক্টটা মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে করতে দিয়েছিলেন? আপনি পাবেন না। আপনি মমতা ব্যানার্জি কোনো কাজ, কারণ মমতা ব্যানার্জির ধারণা ছিল উনি প্রধানমন্ত্রী হবেন, হলে এইগুলো করবেন, ওনার একটা বিশাল নাম হবে, লোকে মমতা ব্যানার্জির ফটো বাড়িতে ঝুলিয়ে রেখে দেবে, যে আরে বাপরে বাপ, চিত্তরঞ্জন দাস, সুভাষচন্দ্র বোসের পর মমতা ব্যানার্জি। এই আশায় উনি এই কাজ করতে দেননি, যে উনি প্রধানমন্ত্রী হলে এই কাজগুলো উনি সব শেষ করবেন। কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার দূরের কথা, ওনার ইয়েটাও চলে গেল, মানে ওনার এটাও চলে গেল আর কি। আচ্ছা, এই যে এত তো দুর্নীতির অভিযোগ, এবং তারপর দেখা যাচ্ছে রোগীকে মেয়াদ উত্তীর্ণ যে স্যালাইন, সেই স্যালাইন দেওয়া হচ্ছে মেদিনীপুরের একটি মেডিকেল কলেজ হসপিটালে। কিন্তু আমার কথা হচ্ছে যে বছর তো ঘুরেছে এবং সরকারও বদলাচ্ছে, তাহলে স্বভাব কেন এখনো বদলালো না এদের? দেখুন, স্টেট গভর্নমেন্টে আমি আবার বলছি, গত 49 বছর যা যা রিক্রুট হয়েছে, বিশেষ করে 1990 সালের পর থেকে স্কুল, হসপিটাল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যা হয়েছে, আইদার নেপোটিজম অর করাপশন। 1990 থেকে মোটামুটি ধরুন 85-90 থেকে 2011 পর্যন্ত পুরোপুরি নেপোটিজম। করাপশন কম ছিল, নেপোটিজম বেশি। তখন করাপশন ছিল 20%, নেপোটিজম ছিল 80%। লোকাল কমিটির কেউ, তার বউ, তার ছেলে, এদের সব চাকরি দিয়েছে। ভালো যে বেস ব্রেন যারা, তারা স্টেট ছেড়ে বেরিয়ে চলে গেছে। 2011 থেকে 26 করাপশন, 100% করাপশন, নো নেপোটিজম। নিজের লোককেও চাকরি দিত না পয়সা না পেলে। তার ফল আমরা ভুগছি। হাসপাতালে, এই হাসপাতাল ছেড়ে দিন, আমি এইমসে বলছি, এরা এমন ইকোসিস্টেম তৈরি করেছে, আজকে কল্যাণী এইমসে সব সিপিএম এর লোক ঢুকে বসে আছে। কল্যাণী এইমসে আপনি গেলে কোনো সার্ভিস পাবেন না। ধরুন একটা খুব মুমূর্ষু রোগীকে নিয়ে গেলেন, আপনি ইমার্জেন্সিতে ভর্তি করতে পারবেন না। ইমার্জেন্সিতে ভর্তি করলে আপনাকে এমন শর্ত দেবে, এইমস কল্যাণীতে বলছি আমি, যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট অর্গানাইজেশন, এমন শর্ত দেবে যে আপনি এখানে আয়া রাখতে পারবেন না, এই রাখতে, আপনি নিয়ে চলে গিয়ে বাইরে কোনো প্রাইভেট হসপিটালে দেবেন। এবং এটা সাবোটেজ করা হচ্ছে। আমি বারবার বলছি, এইমস কল্যাণী কিন্তু সাবোটেজ করা হচ্ছে। ওখানে কোনো আয়া নেই, নার্স নেই, এবং কেউ যদি বলে যে আমি বাইরে থেকে আয়া বা নার্স দেবো, সেটাও রাখতে দেয় না, ইচ্ছে করে, যাতে না দিই ওখানে কেউ ইমার্জেন্সিতে গিয়ে কাউকে ভর্তি না করে। খুব খারাপ অবস্থা। কারণ
ইভেন এইমস কল্যাণী সেটা সিপিএম দখল করে বসে আছে, আপনি স্টেটের গুলো তো ছেড়েই দিন, স্টেটের এগুলো তো সব সব দুর্নীতিগ্রস্ত, ডাক্তাররা সব চোর, অধিকাংশ ডাক্তার এখানে মানে বিভিন্ন সাপ্লায়ার থেকে টাকা নেয়, তারা যারা ওষুধ সাপ্লাই দেয় তাদের থেকে চুরি করে। আমি না একদম কে কে করে তাদের লিস্টে নাম আছে আমার কাছে, আমি সব বলে দেবো। প্রত্যেকটা ওষুধের থেকে চুরি করে, এগুলো সব ধরে ধরে জেলে পাঠাতে হবে। এই আপনার এই স্যালাইন যারা নেয় তাদের থেকে চুরি করে, বিভিন্ন মেশিন যারা দেয় তাদের থেকে চুরি করে। বহু মেশিন এখানে পড়ে আছে, কমিশন নিয়ে মেশিন কিনেছে, তারপর মেশিন পড়ে আছে, মেশিন চালানো হয় না। কারণ মেশিন চালাতে লোক রিক্রুট হবে, সেই লোক রিক্রুট মমতা ব্যানার্জি করেনি 15 বছর তো ডাক্তার রিক্রুট হয়নি, কন্ট্রাক্টে ডাক্তার চলতো। ফলে সিস্টেমটাকে পুরোপুরি মানে শুধরাতে হবে। কিন্তু এই সিস্টেম শুধরাতে তো বহু বছর টাইম লেগে যাবে, ততদিনে যদি কোনো কিছু হয় তখন তো একদম এই সরকারের ওপর দায় পড়বে। না না, অত সময় নিলে চলবে না, 3 থেকে 4 মাসের মধ্যে একদম খবর নিয়ে উল্টে দিতে হবে একদম। এখানে প্রচুর ভ্যাকেন্সি আছে, প্রচুর ভ্যাকেন্সি ফিল আপ করতে হবে, প্রপার লোক দিয়ে ফিল আপ করতে হবে। পিছনে ইকোনমিক অফেন্স উইংকে লাগিয়ে অন্তত পক্ষে 10টা চোরকে ধরলে বাকি 100 জন শুধরে যাবে। এবং এই যে ডাক্তাররা ধরুন সপ্তাহে 3 দিন থাকে, বাকি 4 দিন থাকে না, এর ফলে বহু গ্রামের বাচ্চা দেখবেন আপাইর জন্ম হয়, এই হয় সেই হয়। তো সেই সব ডাক্তারকে শাস্তি দিতে হবে। গভর্নমেন্ট সার্ভিস ছেড়ে দিন আপনারা, দরকার নেই। আজ তো বহু ছেলে গভর্নমেন্টে করছে, এবং সিনিয়র ডাক্তারদের নিতে হবে। অনেক সিনিয়র ডাক্তার গভর্নমেন্টে জয়েন করতে চায়, তাদের প্রাইভেট থেকে নিতে হবে দরকার হলে। এখন তো আপনার গভর্নমেন্টে এই হচ্ছে, সেই পলিসি বের করতে হবে যে হাফ ফ্রি ফুল ফ্রি। কারণ এখন তো আয়ুষ্মান ভারত বা স্বাস্থ্যসাথী কার্ড আছে, ফলে গভর্নমেন্টে 100% ফ্রি দেওয়ার কোনো দরকার নেই। কেউ যদি আয়ুষ্মান ভারত নিয়ে যায়, সেক্ষেত্রে গভর্নমেন্টে শারদুলবাবুরা যারা আছে, যারা প্রাইভেটে যারা ডাক্তারি করছে, তারা অনেকেই ফ্রাস্ট্রেটেড। কারণ এখানে বাইপাসের পাশে যে কসাইখানাগুলো চলছে, বাইপাসের দুপাশে যে কসাইখানা, যারা হসপিটাল নাম দিয়ে চালাচ্ছে, তো সেখানে বহু ডাক্তার খুব ফ্রাস্ট্রেটেড। তো সেই সব ডাক্তারকে যদি সরকারে আনা যায় এবং এনে যদি বলা যায় যে না, আপনারা যদি একটা অপারেশন করেন এত টাকা পাবেন, তার বদলে আয়ুষ্মান ভারত থেকে তারা রিইম্বার্সমেন্ট পাবে, ঠিক আছে? ইট ইজ নট যে তাদের স্যালারি বেসিসে রাখা হবে, তারা এতগুলো অপারেশন করবে, এতগুলো টাকা পাবে। তো আমার মনে হয় গভর্নমেন্টকে সেরকম একটা মডেল ভাবা উচিত, যেটা তামিলনাড়ুতে আছে। এরকম মডেল গভর্নমেন্ট ভাবতে পারে। স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে যখন কথা হচ্ছে, তখন শোনা যাচ্ছে যে একটা বিরাট অঙ্কের বিনিয়োগ করতে চলেছে আদানি এখানে, নিউ টাউনের থেকে, মানে একদম অত্যাধুনিক মানের যে হাসপাতাল, সেই হাসপাতাল তৈরি হবে। এবং সেটা বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী নিজেই স্বাস্থ্য ভবন থেকে জানিয়েছেন। এই যে হাসপাতালের যে বিশেষ পরিষেবা পাবেন হচ্ছে গরিবরা, বলা হচ্ছে মানে 2000টি একটি বেডের মধ্যে একদম 1000 বেড গরিবদের জন্য থাকবে। তার মানে কি, অবশেষে পশ্চিমবঙ্গে গরিব মানুষ যারা প্রচুর পয়সা খরচ করে প্রাইভেট জায়গায় চিকিৎসা করাতে পারে না, তারা মানে একদম অত্যাধুনিক মানের যে চিকিৎসা, সেই চিকিৎসা কি পাবে? ইস্টার্ন বাইপাসের পাশে যে হাসপাতাল আছে, যেগুলো বেসিক্যালি কসাইখানা, আমি আবার বলি, ইস্টার্ন বাইপাসের পাশে যে হাসপাতাল আছে, যেগুলো বেসিক্যালি কসাইখানা, এগুলো প্রত্যেকটা তৈরি হয়েছিল পাবলিক প্রাইভেট পার্টনারশিপে। এবং এদের শর্ত ছিল 25% বা সামথিং এরকম একটা সিট গরিবদের জন্য থাকবে। কোনো গরিবকে ওখানে ঢুকতে পর্যন্ত দেওয়া হয় না। এবং এরা যেটা করে, আপনি দেখবেন বেশ কিছু সিপিএম এর লিডার, সিপিএম এর হোল টাইমার, তারা কিন্তু যায়। কারণ সিপিএম এর হোল টাইমার গেলে তারা তখন দেখতে দেয়, কারণ ওটাই ওদের সঙ্গে, গরিব মানে সিপিএম এর লোক, এরকম একটা ব্যাপার ছিল। আমি সিপিএম এর বেশ কিছু নেতাকে দেখেছি, তারা মানে কি তাদের ইনকাম ভগবান জানে, তারা R&D করে ঘুরে বেড়াচ্ছে। ক টাকা পায় তারা, কত টাকা ইনকাম, মানে অফিসিয়ালি ক টাকা ইনকাম করেছে তারা, তার মানে তাদের সঙ্গে তারা ওই গরিব বলে ওই হসপিটালগুলোকে দেখায়। আদানি যদি আসে, আমার বিশ্বাস, যেরকম টাটা যেমন খুব অনেস্টি যেরকম এই গরিবদের দেখে, টাটা ক্যান্সার হসপিটাল, তাদের অনেক রকম ফিলান্থ্রপিক ব্যাপার আছে। তো আদানিও আমি শুনেছি তাদের ফিলান্থ্রপিক ব্যাপার আছে। ওরা যদি এই গরিবদের দেখে 1000টা সিট যদি গরিবদের জন্য রাখে, ইট উইল বি গুড। এখানকার গরিবরা ভালো চিকিৎসা পাবে, যেটা নাকি সরকারি হাসপাতালে পাওয়া খুব কঠিন। তো সেটা ভালো হবে। একদিকে এইমস হচ্ছে, কল্যাণী এইমসের ম্যানেজমেন্ট চেঞ্জ করতে হবে, নর্থ বেঙ্গলে একটা এইমস হবে, তারপর এখানকার চেঞ্জ করতে হবে। কিন্তু আমি বলছি, মানুষের চরিত্র খুব খারাপ হয়ে গেছে। এক সময় লোকে তো বাঙালি ডাক্তার বলতো, এখন ডাক্তারদের অবস্থা, এই জ্যোতিবাবু, বুদ্ধদেব ভট্টাচার্য এবং মমতা ব্যানার্জির মানে ডাক্তারদের অবস্থা খুব খারাপ। মানে 1977 সালের পর থেকেই ডাক্তারের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। কিছু ভালো ডাক্তার আছে, তাদের অবস্থা খুব খারাপ। ভালো ডাক্তাররা তারা মাইনরিটি হয়ে গেছে, অসৎ ডাক্তাররা তারা ডমিনেট করছে। এটা খুব দুর্ভাগ্যের বিষয়। সেই অসৎ ডাক্তারদের খুঁজে বের করে তাদের চাকরি থেকে ছাঁটাই করতে হবে।
মানে স্বাস্থ্য ব্যবস্থার দুর্নীতিমুক্ত করতে হবে। হ্যাঁ, আমি বলছি মানে অসৎ ডাক্তার, সবচেয়ে খারাপ অবস্থা হলো অসৎ ডাক্তার এবং অসৎ অধ্যাপক। আমাদের যারা অধ্যাপনা করছেন তাদের একটা বড় পোর্শন তারা কিন্তু, যারা, আমি আবার বলছি, যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজে অধ্যাপনা করছেন তাদের একটা বড় পোর্শন শাহজাহান, জাহাঙ্গীর, অনুব্রত মণ্ডল এদের থেকে মানুষ হিসাবে অনেক খারাপ। আমি আবার বলছি, তারা শাহজাহান, জাহাঙ্গীর, অনুব্রত বা কাজল শেখের থেকে অনেক 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 খারাপ, যারা নাকি অধ্যাপনা করছে ভদ্রলোকের চেয়ারে নিয়ে যারা ঘুরে বেড়ায়। এদের মধ্যে বহু লোক বিভিন্ন কলেজের প্রিন্সিপাল হয়ে গেছেন এবং বিভিন্ন কলেজের ভাইস চ্যান্সেলর হয়ে গেছে। যেমন ধরুন প্রেসিডেন্সির যে ভাইস চ্যান্সেলর, ওই ভদ্রলোক নিজে অত্যন্ত দুর্নীতিগ্রস্ত এবং মহিলাদের সঙ্গে অত্যন্ত, আমি নাম করে বলছি, আমাদের সাক্ষী আছে এবং সেন্ট্রাল গভর্নমেন্ট খুব শিগগিরই ওকে অ্যারেস্ট করবে। এবং ও বিভিন্ন মহিলার উপর মানে সারাটা জীবন যৌন নির্যাতন করে গেছে, সেই মহিলারা পারেনি। এমনকি কয়েকদিন আগে শুনলাম একজন মহিলা প্রফেসর, তিনি বেস্ট প্রফেসর ছিলেন রবীন্দ্র ভারতী, তার উপর এমন অত্যাচার করেছে তিনি চাকরি ছেড়ে পালিয়েছেন। মানে এতটা খারাপ অবস্থা মানে এডুকেশন সেক্টরে, এডুকেশন এবং হেলথে কিন্তু মানে ঝেড়ে একদম মানে একদম ঝেড়ে সাফা করে এদের সব জেলে ঢোকাতে হবে। বিভিন্ন কলেজের অধ্যক্ষ যারা হয়েছেন, প্রিন্সিপাল যারা হয়েছেন, তারা প্রিন্সিপাল হওয়ার যোগ্য না। প্রাইভেট কলেজে যেখানে নাকি কোনো বিনা ক্রাইটেরিয়ায় লোকে চাকরি পায়, সেখানে 15 বছর চাকরি করেছে। তারপর মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জিকে তারা 20-25 লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে। আমার এক বন্ধু কানাডায় থাকে, সে বললো একটা 20-25 লাখ টাকা ঘুষ দিয়ে ভাইস চ্যান্সেলর বা অধ্যক্ষ হওয়ার লাভটা কি? ওই যে ধরুন খাতাপত্র কেনা হবে বা ঝাড়াই পোছাই হবে, ওগুলো প্রত্যেকটা থেকে তারা কমিশন নেয়। অত্যন্ত দুর্নীতিগ্রস্ত। আমি আবার বলছি, এইটা আপনারা দেখাবেন আলাদা করে, আপনারা করে মানে ওই ছোট যে রিল হয়, আমার এই প্রশ্নটা দেখাবেন। সরকারকে সতর্ক হতে হবে, এরা কিন্তু সমাজের সবচেয়ে বড় শত্রু এরা। আচ্ছা, একটা শেষ প্রশ্নে আসি, সেটা হচ্ছে নিজেকে কাউন্সিলর ভাবছেন, চলবে না এসব। এর একদম বার্তা দিলেন শ্রমিক ভট্টাচার্য, রাজ্য সভাপতি, মানে দলের নেতা কর্মীদের এরকম সতর্ক করছে, কাউন্সিলর ভাবা চলবেন না, এরকম বলছেন, কি বলবেন? না, এরকম কিছু অভিযোগ আমাদের কাছে আসছে মাঝে মাঝে, যে বেশ কিছু ছেলে ধরুন যারা নাকি খুব মানে এক সময় মানে তো অনেকেরই তো মানে চারিদিকে দেখে তাদের অনেকেরই ধারণা হয়েছিল যে গভর্নমেন্ট চেঞ্জ হলে তৃণমূল যেভাবে চুরি করে খাচ্ছে, আমরা বিজেপির আন্ডারে সেভাবে চুরি করব। এবং আপনি জানেন না, ভারতীয় জনতা পার্টি কিন্তু বহু লোককে, বহু মানে নেতাকে, মন্ডল লেভেলের নেতাকে বহিষ্কার করেছে, এর মধ্যে বহিষ্কার করেছে বহু নেতাকে। আমি বলছি, তারপরও যারা শুধরাচ্ছেন না, আমি বলছি আপনারা আগামী 10 থেকে 15 বছর যদি ভারতীয় জনতা পার্টি করতে চান, সৎভাবে করুন। যারা যারা চুরি করছেন তাদের প্রত্যেকের রিপোর্ট কিন্তু আমাদের স্টেট অফিসে চলে এসছে। একের পর বহু বহিষ্কার হয়েছে এই 2 মাসে। যারা বুঝতে পারছে না যে ভারতীয় জনতা পার্টি কি জিনিস, যারা ভাবছে এটা তৃণমূলের মতো বা সিপিএম এর মতো, যারা বুঝতে পারছে না তাদের কিন্তু ইমিডিয়েটলি বহিষ্কার করা হচ্ছে। দলে ঢুকতে দেওয়া হবে না, রাস্তায় ফেফে করে ঘুরবেন। আমি আবার বলছি, রাস্তায় ফেফে করে ঘুরবেন। আমি নিজে চিঠি দেখেছি, দমদমের 2 জন নেতাকে চিঠি দিয়ে কিন্তু বহিষ্কার করা হয়েছে এবং তাদেরকে শোকজ করা হয়েছিল এবং তাদের 7 দিনের জন্য করা হয়েছে এবং পার্মানেন্টলি বহিষ্কার করা হবে তাদের দল থেকে। যারা যারা এই গন্ডগোলগুলো করছেন তারা বুঝতে পারছেন না যে ভারতীয় জনতা পার্টি কিন্তু তৃণমূল নয়, ভারতীয় জনতা পার্টি কিন্তু নয়, আপনার সিপিএম নয়। এখানে টাকা তোলা, এই করা, এই সিস্টেম চলবে না। এবং একদম শ্রমিকবাবুকে আমি 100% মানে আমি না, আমরা সবাই, আমরা যারা যারা আছি তারা সমর্থন করি এবং এই ঝেড়ে বুঝে এদের সব দল থেকে বের করতে হবে। ঠিক করেছেন উনি একদম। আচ্ছা, সকালে জমা বিকালে খরচ, মানে এমনটাই বলেছিলেন শুভেন্দু অধিকারী এবং সেই কথা মতোই কাজ হলো। তাহলে পশ্চিমবঙ্গ কি অবশেষে, মানে আপনাদের যে প্রতিশ্রুতি ছিল যে ভয় আউট ভরসা ইন, তা সেই প্রতিশ্রুতি আপনারা রাখছেন এবং যে পশ্চিমবঙ্গ এবং অবশেষে যে ভরসা করতে পারছে শাসকের ওপর, কি বলবেন? মানে যেটাকে বলা হয় যে আইনের শাসন হচ্ছে, শাসকের আইন নয়। আপনি দেখুন তামান্নার মা কি বলল, আপনি এই অভাগা মেয়েটি বড়ইপুরের, তার মা কি বলল দেখুন, আপনি দেখুন হাঁসখালির মেয়েটির মা কি বলল, আপনি দেখুন অভয়ার মা কি বলল, প্রত্যেকটা দেখুন, তামান্নার মা, অভয়ার মা, হাঁসখালির মেয়েটির, অভাগা মেয়েটির মা, এখানকার এই মেয়েটির মা, এই বড়ইপুরের যে ঘটনাটি হয়েছে, তাদের দিকে জিজ্ঞেস করুন, তারা ভরসা পেয়েছে, তারা মনে করছে এটা সলিউশন, নইলে ভয় পাবে না। এরা জানে যে আজকে আমি কেন ভয় পাবে না বলছি, আজকে মধ্যমগ্রামে একটি ঘটনা ঘটেছে, ভয়ঙ্কর ঘটনা। 6 জন মানে মিলে একটা মেয়েকে পুড়িয়ে মেরেছে।
তারা আজকে জামিনে ঘুরে বেড়াচ্ছে মধ্যমগ্রাম চৌমাথায়, তারা বসে আপনার ইয়ে খায়, চা খায় বসে। গেদেতে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল আজ থেকে বছর 10 আগে, ফাঁসির হুকুম হয়েছিল, তারা শুনছি তারা নাকি জেল থেকে বেরিয়ে গেদের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। নুসরাত জাহানের বয়ফ্রেন্ড, সে একজন মহিলাকে রেপ করলো, কোথায় তাকে জেলে পাঠাবে তা না, নুসরাত জাহান এমপি হয়ে গেল সেই ইয়েতে। বরুণ বিশ্বাসকে খুন করলো আপনার জ্যোতিপ্রিয় মল্লিক, সেই জ্যোতিপ্রিয় মল্লিককে মমতা ব্যানার্জি বলছে এর মতো ভালো লোক কেউ হয় না। এই চলবে না, এই জামানা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী, মনে রাখতে হবে। আজকে আপনি সারা ভারতবর্ষের বিভিন্ন নিউজ পেপার দেখুন, সাউথ ইন্ডিয়া, ওয়েস্টার্ন ইন্ডিয়া, নর্থার্ন ইন্ডিয়া, প্রত্যেকটা লোকাল যে ইয়েগুলো বেরোয় আপনার ম্যাগাজিনগুলো, ফার্স্ট পেজে দেখবেন ছবিটা কার, শুভেন্দু অধিকারী, এমনি এমনি না। অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে। আজকে আমাদের সাথে ছিলেন সুদীপ্ত গুহ। আপনারা ওনার মূল্যবান বক্তব্য শুনলেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এবং আপনাদের যদি কোনো মূল্যবান বক্তব্য থাকে তার জন্য কমেন্ট বক্স খোলা আছে, আপনারা কমেন্ট বক্সে আপনাদের বক্তব্য জানাতে পারেন। দেখতে থাকুন, শুনতে থাকুন পলিটিক্যাল ডেইলি। অসংখ্য ধন্যবাদ।